নমস্কার। জুলাই মাসের মাঝামাঝি এসে পৌঁছলাম। বাজারের অবস্থা কিন্তু জুলাই মাসের মাঝামাঝি এসে মোটামুটি ঝুলে গেছে। কারণ যেভাবে ডলার ইস্টু রুপিসের দামে একটা বড়সড় ব্রেকআউট এসেছে, তাতে এই সপ্তাহে বাজারের ভবিষ্যৎ কি হতে চলেছে সেটা আমাদের সবার কাছেই খুবই দুশ্চিন্তা। তার কারণ ডলার ইস্টু রুপিসে টাকার দাম যেভাবে পড়েছে, তাতে খুব তাড়াতাড়ি মনে হচ্ছে 100-র দিকে যেতে পারে। সেটা যদি যায় তাহলে আমাদের বাজারে আবার একটা কারেকশন হবে। আর আমরা সবাই জানি, বেশ কয়েক সপ্তাহ ধরে ভিডিওতে বলেও যাচ্ছি, আমাদের কিন্তু একটা কারেকশন পেন্ডিং আছে। আগের বার জাস্ট জাস্ট কিছু পয়েন্টের জন্য কারেকশনটা শেষ করতে পারেনি বাজার। যেহেতু কারেকশন শেষ করেনি, কারেকশন পেন্ডিং রয়েছে, সেই জন্য এই পেন থাকবে। তবে হ্যাঁ, একেবারে যে খারাপ সবকিছু তা নয়, কিছু জিনিসে ভালো রয়েছে। যেমন উল্টো দিকের একটা সম্ভাবনাও থাকে বাজারে। তো সবসময় দুদিকের সম্ভাবনা থাকে, ওই জন্যই ট্রেড হয়, কেউ কিনবে কেউ বেচবে। তো এই সপ্তাহে প্রাইমারি ভাবে যেন বেচার দিকের সম্ভাবনা বেশি, কেনার দিকের সম্ভাবনা কম। তবে হ্যাঁ, বেচা কেনার কথা বললাম ঠিকই, কিন্তু এই ভিডিওতে কিন্তু কোনো রেকমেন্ডেশন আমি দিচ্ছি না। কারণ শেয়ার বাজারে বিনিয়োগ সম্পূর্ণ বাজারগত ঝুঁকি সাপেক্ষ, প্রাইস অ্যাকশনের ওপর বেস করে যেটা আমার মনে হয় এবং আমি যেভাবে বাজারে কাজ করব এই সপ্তাহে, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। আপনাদের অর্থনৈতিক উপদেষ্টার সঙ্গে কথা বলে তবেই শেয়ার বাজারে বিনিয়োগ করবেন। এই ভিডিওটা কেবল এবং কেবলমাত্র আমি কি করতে চলেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। সর্বাগ্রে আমাদের সামনে নিফটি দা খোলা রয়েছে। দেখুন, নিফটিতে যে পজিশন বর্তমানে রয়েছে, তাতে নিফটি 24,375 থেকে 24,400 এই রেঞ্জের মধ্যে বড়সড় একটা রেজিস্ট্যান্স পেয়ে বসে রয়েছে। এই রেজিস্ট্যান্স জোন উইকলি চার্টে কাটলে তারপরে কিন্তু 24,950 লেভেল পর্যন্ত নিফটি ওপরের দিকে চলে যাবে। তার আগে পর্যন্ত কিন্তু ওপরে যাওয়ার সম্ভাবনা কম উইকলি চার্টের ওপর বেস করে। এদিকে উইকলি চার্টের আরএসআই তুলনামূলকভাবে যেন একটু ভালো, জাস্ট 50-এর ওপরে উঠেছে, কিন্তু 50-এর ওপরে উঠেছে মানেই যে এখান থেকে উপরে যাবে তারও তো নিশ্চয়তা নেই। সুতরাং এরকম জায়গায় দাঁড়িয়ে কিছুই বলা যায় না বাজারে কি হতে চলেছে। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের দেখতে হবে যে কিভাবে সোমবার সকালে খুলছে। সোমবারে সকালে যদি গ্যাপ আপ করে খোলে এবং যদি এরকম হয় যে 24,400-কে হোল্ড করেছে, 24,400-কে ব্রেক করছে না বাজার, তাহলে কিন্তু বাজার উপরের দিকে টানা শুরু করবে এবং ধীরে ধীরে 24,950 পর্যন্ত নিয়ে চলে যাবে। কিন্তু যদি গ্যাপ আপ করে খুলে নিচের দিকে নামে বা যদি গ্যাপ ডাউন হয়, তাহলে 23,900 বা 23,950, এটা ডেলি চার্টে দেখে ভালো করে বুঝতে হবে। ডেলি চার্টে আরএসআই কিন্তু যথেষ্ট ভালো আছে এই মুহূর্তে। তাও 23,900 থেকে 23,950 এই লেভেল যদি একবার কেটে দেয়, তাহলে 23,850 এবং তারপরে 23,400 লেভেলে কিন্তু বাজারকে নামিয়ে আনার ক্ষমতা রাখবে। এবারে এই নামিয়ে আনার ক্ষমতা কখন রাখবে সেটা দেখতে গেলে আমাদের কিন্তু ডলার ইস্টু রুপিটাকে দেখতে হবে। তবে হ্যাঁ, তার আগে একবার নিফটি ব্যাংককে দেখার দরকার আছে। নিফটি ব্যাংক বিগত বেশ কিছুদিন ধরে আমাদের এই যে রেজিস্ট্যান্সের দাগটা ছিল, সেই রেজিস্ট্যান্সের দাগটা ধরেই যাচ্ছে। এবং যদি উইকলি চার্ট দেখি, তাহলে পরিষ্কার 1, 2, 3, 4, 5 সপ্তাহ, 1 মাস 1 সপ্তাহ ধরে একটা অতি ক্ষুদ্র রেঞ্জের মধ্যে নিফটি ব্যাংক রয়েছে। এই সপ্তাহে একটা বড় সড়ো ক্যান্ডেলস্টিক তৈরি হয়েছে। উইকলি চার্টে আরএসআই যথেষ্ট ভালো। সামনের সপ্তাহে যদি গ্যাপ আপ করে খুলে সাস্টেন করে, তাহলে সর্বাগ্রে 59,300 এবং তারপরে কিন্তু 60,400 এই লেভেল পর্যন্ত নিফটি ব্যাংক টেনে নিয়ে চলে যাবে আগামী 1-2 সপ্তাহের মধ্যে। কিন্তু গ্যাপ আপ করে খুলে ঠিক সেই নিফটির মতো গ্যাপ আপ করে খুলে সাস্টেন করলো না, বা নিচে গ্যাপ ডাউন হলো, তাতে যদি প্রাইমারি ভাবে 57,500 রেঞ্জকে কেটে দেয় নিফটি ব্যাংক, তাহলে কিন্তু 56,500 নামিয়ে নিয়ে চলে আসবে নিফটি ব্যাংক। এই মুহূর্তে রয়েছে 58,500। সেখান থেকে কিন্তু যদি নিচে গ্যাপ ডাউন হয় এবং 57,500 কেটে দেয়, তাহলে কিন্তু 56,500-তে, সেটা 1-2 সপ্তাহের মধ্যে নিফটি ব্যাংক কিন্তু নামিয়ে নিয়ে আসবে। মানে এক সপ্তাহ, এই সপ্তাহেও নামিয়ে নিয়ে আসার পুরো সম্ভাবনা থাকবে। তো এইবার আমাদের দেখতে হবে সেই সম্ভাবনা যার উপরে বেস করে তৈরি হয়েছে এই ঘোর বিপর্যয়, সেটা হচ্ছে ইউএসডি আইএনআর। ইউএসডি আইএনআর যতই আমাদের এরকম সম্ভাবনা আসুক না কেন যে বিদেশ থেকে প্রচুর লোকে এবার টাকা পাঠাবে, কারণ আমাদের এখানে ট্যাক্সে কিছু ছাড় দেওয়া হয়েছে, জানিয়ে আমি কয়েক সপ্তাহ আগে ভিডিও একটা বানিয়েও দিয়েছিলাম আপনাদের সাথে। তারপরেও এই যে র্যালিটা শুরু হয়েছে, এই র্যালিটা, ওই ঘটনা, ওই ঘোষণা ভারত সরকারের পক্ষ থেকে ঘটার পরেও কিন্তু এই র্যালিটা শুরু হয়েছে। এবং এই র্যালি যেহেতু শুরু হয়েছে, এই র্যালি আশা করছি 100 টাকায় গিয়ে একটা প্রাইমারি নিঃশ্বাস নেবে, কারণ 100 একটা সাইকোলজিক্যাল লেভেল থাকবে।
কোনো রকম ফিবোনাকি লেভেল বা কোনো টেকনিক্যাল লেভেলে কিন্তু 100 লেভেলটা আসছে না, 100 লেভেলটা কিন্তু সাইকোলজিক্যাল লেভেলে আসছে। এইখান থেকে সাইড ওয়েজ টু হালকা ডাউন ট্রেন্ড যদি আসতে হয় তাহলে এখান থেকে পুরো 1 টাকা নিচে আসতে হবে, রয়েছে 96-27 টাকা। 95-30-এর নিচে যদি ইউএসডি আইএনআর আসে এবং সাস্টেন করে তাহলে প্রথমে সাইড ওয়েজ এবং তারপরে নিচের দিকে যাওয়ার চেষ্টা করবে। কিন্তু ইউএসডি আইএনআর এর আপাতত এই দেখুন, গত 2 সপ্তাহ আগে বলেছিলাম এইটা, এই যে ক্যান্ডেলস্টিক তৈরি হয়েছে এর ওপরে খুলে সাস্টেন করলে প্রবলেম হবে বলেছিলাম। এর ওপরে এখানে একটা স্পিনিং টপ মতো বানিয়েছিল, তখন বলেছিলাম যে আগের সপ্তাহে বলেছিলাম, আগের সপ্তাহে উইকলি আপডেট ভিডিওতে দেখবেন যে এইখানে যদি গ্যাপ আপ করে খুলে সাস্টেন করে যায় তাহলে উপরের দিকে নিয়ে যাবে, ঠিক সেইটা করেছে। এই সপ্তাহে বলছি এর থেকেও বড় ক্যান্ডেল হওয়ার সম্ভাবনা রয়েছে, এর থেকেও বড় ক্যান্ডেল হয়ে মোটামুটি একটা যদি আমরা দেখি তাহলে এই সপ্তাহেই কিন্তু 97-70-এর আশপাশে তুলে নিয়ে চলে যেতে পারে ইউএসডি আইএনআর, তার সম্পূর্ণ সম্ভাবনা তৈরি হয়েছে। উইকলি চার্টের আরএসআই সুপার স্ট্রং, ডেইলি চার্টে আরএসআই মোটামুটি ঠিক আছে। 60 মিনিটের চার্টে একটু আশার আলো দেখা যাচ্ছে, স্লাইড খুব সামান্য অতি ক্ষীণ একটা আশার আলো দেখা যাচ্ছে, যে হয়তো কয়েক ঘন্টা যাবত একটু ইউএসডি আইএনআর সাইড ওয়েজ থাকতে পারে। তো ম্যাক্স রেঞ্জ হচ্ছে 23 জুলাই পর্যন্ত, মানে আগামী বুধ বৃহস্পতিবারের মধ্যেই কিন্তু এই কনসলিডেশন ফেজেরও কমপ্লিশন হয়ে গিয়ে বাজারে ইউএসডি আইএনআর একটা উপরের দিকে আবার র্যালি হতে পারে বা তার আগেও হতে পারে। চার্টে ইউএসডি আইএনআর আমি একদমই বেয়ারিশ ভিউ দেখতে পাচ্ছি না। ইউএসডি আইএনআর এখান থেকে দুর্দান্ত ভাবে উপরে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং তার প্রাইমারি লেভেল 100, তাই লেভেল এসে দাঁড়িয়েছে। ক্যান্ডেলস্টিকের বৈশিষ্ট্য এইটা, আপনি যদি ক্যান্ডেলস্টিকে পরের ক্যান্ডেলস্টিক না দেখতে পান তাহলে শিওরিটি পাবেন না। তো এই সপ্তাহে কিন্তু ওইটা একটা শিওরিটি দেবে যে কোন দিকে যেতে চলেছে। হঠাৎ সবকিছু যদি অঞ্জন চৌধুরীর সিনেমার মতো ভালো হয়ে যায় এবং এখান থেকে দুম করে নিচে নেমে 95 টাকার নিচে চলে এলো টাকা, তাহলে খুব সেটা ভালো হবে। কিন্তু যদি অঞ্জন চৌধুরীর সিনেমা না হয় তাহলে আমাদের জন্য সেটা যথেষ্ট দুঃখের ঘটতে পারে। তো ইন্ডিয়া ভিক্স, গত সপ্তাহে বলেছিলাম যে ইন্ডিয়া ভিক্স যদি ওপরে খুলে সাস্টেন করে যায়, এই জায়গাটার ওপরে খুলে তাহলে ওপরের দিকে যাবে। দেখুন সাস্টেন করেছে, এটা প্রথম দিনকে একটু পা নামিয়ে দেখেছিল, এটা একদম মর্নিং টিকে তারপরে উঠে গিয়েছে। আপাতত উইকলি চার্টের আরএসআই যা বলছে ইন্ডিয়া ভিক্সে বড়সড় উপরের মুখ এক্ষুনি হবে, এটা আরএসআই তাই বলছে, ডেইলি চার্টের আরএসআইও তাই বলছে। কিন্তু ওপরে 1550 পর্যন্ত একটা জবরদস্ত রেঞ্জ কিন্তু ইন্ডিয়া ভিক্সের রয়েছে। 1550-এর রেজিস্ট্যান্স পর্যন্ত এই সপ্তাহে ইন্ডিয়া ভিক্স তুলে নিয়ে যেতে পারে বা এখানে ছোটখাটো একটা স্পিনিং টপ জাতীয় কিছু তৈরি করতে পারে। ঠিক আছে, মানে এখানে একটা এরকম তুলনীয় হতে পারে বা এখান থেকে একটা বুলিশ মারুবধূ তৈরি হয়ে যেতে পারে, তার সম্ভাবনা ইন্ডিয়া ভিক্স তৈরি করেছে। ইন্ডিয়া ভিক্স একমাত্র নেগেটিভ হতে পারে যদি এখানে 12-র নিচে নেমে আসে, তাহলে তাহলে আরো বেশি শান্ত হয়ে যাবে এবং বাজারে দুরুনি কমে যাবে, অনিশ্চয়তার যে পরিবেশ তৈরি হচ্ছে সেটাও কমে যাবে। কিন্তু ওদিকে দেখুন একটা জিনিস আমি এখানে খুব পরিষ্কার করে বলতে পারি, প্রথমে যখন ট্রাম্প কাকু কোনো কথা বলতেন সেটাকে বাজার একটা ভাবে সেটাকে নিত, একটা ভাবে মেনে চলতো। কিন্তু বর্তমানে যে পরিস্থিতি হয়েছে তাতে কিন্তু ট্রাম্প কাকু যাই বলুন না কেন বাজার সেটাকে অতটা গুরুত্ব দিয়ে দেখছে না, এবং একটা ধারণা বাজারে এমন হয়ে গিয়েছে যে যাই হোক হোক যাক ভারতের বাজার আপাতত নড়ছে না। এই ধারণাটা আরো বদ্ধমূল হলে তারপর বা ভারতের বাজার এখান থেকে ভেঙে চুরে পড়তে পারে, এই ধারণা আরো বদ্ধমূল হলে ভারতের বাজারে কারেকশন কিন্তু তাড়াতাড়ি শেষ হবে। তো চলুন আবার চার্টে বেড়া যাক। তো ইন্ডিয়া ভিক্স আপাতত যেখানে রয়েছে দেখতে হবে এই সপ্তাহে কি করে, মোটামুটি উপরের দিকে রেঞ্জ তাহলে 1550 পর্যন্ত থাকছে। গোল্ড, ও লাভলি, মদন দাস স্টাইলে বললাম, গোল্ড এখান থেকে যেভাবে আরএসআই লেবড়িয়েছে, আরএসআই কিন্তু উইকলি চার্টে সামান্য বাউন্স দিলেও 50-এর রেজিস্ট্যান্স নেমে নিচে নামবে এবং এই হলুদ দাগে ধীরে ধীরে আসবে, তার সম্ভাবনা দেখতে পাচ্ছি। 1,20,000-এ গোল্ড নেমে আসার সম্ভাবনা প্রবল, এখান থেকে 20,000 টাকা সস্তা হওয়ার সম্ভাবনা প্রবল। কিন্তু প্রাইমারি ভাবে যেখানে রয়েছে সামান্য বাউন্স আসতে পারে, সামান্য বাউন্স আসতে পারে, বাউন্স আসলেও এই যে জায়গাটা রয়েছে 1,43,000 বা 1,44,000 এই রেঞ্জ কাটার সম্ভাবনা আপাতত গোল্ডের পক্ষে অতীব ক্ষীণ। গোল্ডের এখান থেকে নিচে যাওয়ার সম্ভাবনা প্রবল, কিন্তু সেটা ধীরে ধীরে হবে। অ্যাজ ইট ইজ ভাবে সিলভারও এখান থেকে একটা বাউন্স আসলেও আসতে পারে, কিন্তু ডেইলি এবং উইকলি চার্টে আমি এখানে সিলভার ডেইলি চার্ট থেকে রেজিস্ট্যান্সটা বলে দিচ্ছি, মোটামুটি 2,26,000, 2,16,000 চলছে, 2,26,000-এ বড়সড় রেজিস্ট্যান্স পেয়ে যাবে সিলভার এবং সেটা কাটার সম্ভাবনা আপাতত নেই।
এবং উইকলি চার্ট দেখে যেটা মনে হচ্ছে 1,84,000-এ আসতে চলেছে আগামী কয়েক সপ্তাহে সিলভার। যত তাড়াতাড়ি হয়ে যাবে এটা তত ভালো হবে। উইকলি চার্টে আরএসআই অত্যন্ত খারাপ। ক্রুড অয়েল এক্সপেকটেশন এর একটু ওপর পর্যন্ত উঠে গিয়েছে, 8,000 পর্যন্ত উঠে গিয়েছে এই সপ্তাহে, ভালো একটা বাউন্স ব্যাক এসেছে। ডেইলি চার্টের আরএসআই ঠিক করে নিয়ে উপরে ওঠার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত। এবং আমি আগে একটা দাগ দিয়েছিলাম, যে দাগটাকে কেটে আবার নিচের দাগ দিয়েছিলাম, এই হলুদ দাগটা, সেই দাগটার মর্যাদা না রেখে কেটে উঠেছে। আপাতত রেজিস্ট্যান্ট এই সপ্তাহের জন্য 8,361, ধরুন 8,400। আমি দাগটাকে একটুখানি কারেক্ট করে দিই, 8,400 করে দিই, তাহলে সেটা সুবিধা হবে। হ্যাঁ, 8,400, 8,400 লেভেলে কিন্তু বড় সড়ো রেজিস্ট্যান্স ক্রুড পেতে চলেছে। 8,400 রেজিস্ট্যান্স কেটে যদি ক্রুড ওঠে, তাহলে এই সপ্তাহে 9,200 হবে। তার মানে ভিক্স বাড়বে, ক্রুডের দাম বাড়বে, ডলার ইস্টু রুপিতে আমাদের রুপি উইক হবে, তো ন্যাচারালি নিফটি এবং নিফটি ব্যাংক নিচের দিকে যাবে। তো এই দাগগুলোকে খেয়াল করতে হবে। এটা কেটে উঠে গেল, ডলারে বাড়তে শুরু করলো, ভিক্স অটোমেটিক বাড়বে, নিফটি নামবে এবং পোর্টফোলিও নামবে। সেই মতো করে আমাদেরকে অ্যাডজাস্ট করে চলতে হবে। ন্যাচারাল গ্যাস অ্যাজ ইট ইজ সাইডওয়েজ রয়েছে, এখানে কোনো হেলদোল নেই, আপাতত কোনো হেলদোল আসবেও না, যেরকম রয়েছে সেরকম ভাবে চলুক। এ নিয়ে নতুন আপডেটেরও কিছু নেই। ডাও জোন্স এই সপ্তাহের ক্যান্ডেলটা একটা অপূর্ব সুন্দর করেছে। জানি না ডোনাল্ড ট্রাম্পের শরীর খারাপ হয়েছে কিনা, এই ধরনের ক্যান্ডেলের পরে যদি 51,800 এই লেভেলটা কেটে দেয়, এখন রয়েছে 52,146, তো 51,800 এই লেভেল যদি কেটে দেয় উইকলি চার্টে, তাহলে কিন্তু 50,000-এ নামিয়ে নিয়ে আসবে ডাও জোন্স। ডাও জোন্স মোটামুটি 50,000-এ নামিয়ে নিয়ে আসবে। কিন্তু ডেলি চার্টে এখনো পর্যন্ত সেরকম দুর্বলতা কিছু দেখা যাচ্ছে না। এখানে একটা হালকা ডবল টপ প্যাটার্ন তৈরি হয়েছে, এটাকে লাইন চার্টে দেখতে হবে। লাইন চার্টে দেখলে দেখা যাচ্ছে না সেরকম বিশেষ কিছু না, কিন্তু কারণ ক্লোজিং সেইভাবে আসেনি, ক্যান্ডেলস্টিকে দেখে মনে হচ্ছে ডবল টপ, কিন্তু ক্লোজিং সেইভাবে আসেনি, যার জন্য লাইন চার্টে সেরকম ডবল টপের প্যাটার্ন কিছু নেই। হালকা একটা সাইডওয়েজ কনসলিডেশন রয়েছে। যদি এখান থেকে নিচে খুলে সাস্টেন করে তাহলেই কিন্তু ডাউন নামবে। তো সোমবার সন্ধ্যেবেলা বা সোমবার সারাদিনে ডাউ ফিউচার্স এর চলন, বিশেষ করে সন্ধ্যেবেলা কিভাবে খুলছে সেটা দেখেই ডাউ নিয়ে একটা ধারণা পাওয়া যাবে, এবং তার উপরে বেস করে যদি নিচে খুলে সাস্টেন করে তাহলে তো নিচের লেভেলে আসছে। নাসডাক তুলনামূলক অনেক বেশি উইক ছিল, নিচে অনেকটা গ্যাপ দিয়ে নেমে একটা স্পিনিং টপ মতো বানিয়েছে। এরকম ধরনের ক্যান্ডেলস্টিক বানানোর পরে, এবং খুব ইনিশিয়াল একটা সাপোর্ট রয়েছে 28,000 লেভেলে, এরকম ধরনের ক্যান্ডেলস্টিক বানানোর পরে যেটা ঘটে সেটা হচ্ছে, হয় এখান থেকে একটা দুরন্ত রিভার্সাল আসে, যেটা করে আসছে বিগত কয়েক বছর ধরে কারেকশন যখনই একটু ভালো করে হওয়ার কথা হচ্ছে সেখান থেকে রিভার্সাল চলে যাচ্ছে নাসডাকে। ঠিক একইভাবে এখান থেকেও একটা রিভার্সাল এসে আবার উপরের দিকে যেতে পারে। আর নয়তো প্রাইমারি ভাবে এর নিচের দিকে যেটা নামার জায়গা সেটা হচ্ছে 28,000। 28,000 কাটলে আরো 2,000 পয়েন্টের কারেকশন হবে। আপাতত এই সপ্তাহে 28,000 কাটছে কিনা সেটা দেখতে হবে। তবে নাসডাক এবং ডাও জোন্স যদি নিচের দিকে নামতে শুরু করে, সেটা কিন্তু আমাদের ভারতের জন্য একটু ভালো হবে। ভারত ওই ঝুলে যদি একটু নিচের দিকে এসেও থাকে, তাহলে খুব তাড়াতাড়ি আবার খুব সুইফটলি আবার রিকভার করে তাড়াতাড়ি ওপরে চলে যাবে। ডাও জোন্সের একটা র্যালি হচ্ছে, র্যালি কন্টিনিউ হচ্ছে, কন্টিনিউয়াসলি ওপরে যাচ্ছে, ওদের উপরে যাওয়া শেষের পর্যায়ে, আর আমরা 2 বছর ধরে দাঁড়িয়ে রয়েছে। ওই জন্য বাজার যদি নামেও, আমরা নিচে নামলেও খুব কুইকলি আমরা আবার ওখান থেকে রিভার্সাল নিয়ে উঠে চলে যাব। কিন্তু যদি এমন স্টক আপনার কাছে থাকে, যেমন একটা নাম নিয়ে উদাহরণ দিচ্ছি, কোনো বাই সেল রেকমেন্ডেশন নেই, ধরুন আরভিএনএল আছে, ধরুন পিএফসি আছে, ধরুন ওটা আরইসি রয়েছে, এই জাতীয় স্টক রয়েছে, তাহলে কিন্তু বাজার নামা শুরু করলে এরা ওদের সাথে নামবে, উঠবে না। টিসিএস এর মতো স্টক, নাম করে বলছি কিন্তু রেকমেন্ডেশন নেই, আবার বলে দিচ্ছি, টিসিএস এর মতো স্টক, চলো একবার চার্টটা দেখে বলে দিই। টিসিএস, কারণ টিসিএস নিয়ে বাজারে প্রচুর হাল্লা হয়, একবার আইটি প্যাক গুলো দেখে নি। টিসিএস খুব ভালো, দুর্দান্ত, সুপার সে উপর পারফরমেন্স, আরে 3% ওপরে উঠেছে। কিন্তু যতই ওপরে উঠুক না কেন, এটা উইকলি চার্টে 3% ওপরে উঠেছে, দুর্দান্ত, বাহ বাহ, খুব সুন্দর। কিন্তু মান্থলি চার্ট দেখলে দেখা যাচ্ছে মান্থলি 200 এ সাপোর্ট নিয়ে রিভার্সাল এসেছে। এই দাগ কাটা মুশকিল আছে, 2800 কাটা মুশকিল আছে। যারা শর্ট টার্মে ট্রেড করেন 2000 থেকে 2800 রিস্কি জোন হলেও ট্রেড করে হ্যাঁ মনে হবে প্রফিট হয়েছে ঠিকই, কিন্তু এটা 2800 পর্যন্ত না গিয়ে 2500 থেকেও ঘুরে চলে আসতে পারে। ওই জন্য এখানে রেঞ্জ বোঝা যায় না, তাই এখানে
ট্রেড করা মুশকিল। এটা আগামী বেশ কয়েক বছর আন্ডার পারফর্ম করবে, মুভ করবে না। একইভাবে ইনফি এই সপ্তাহে উঠেছে ঠিকই, কিন্তু ইনফি টিসিএস তাড়াতাড়ি কারেকশন কমপ্লিট করে নিয়েছে, ইনফোসিস তাড়াতাড়ি কারেকশন কমপ্লিট করেনি। টিসিএস উঠে গেলেও ইনফোসিস উঠবে না, ইনফোসিস আরো বেশি ধারাবে, কারণ ইনফোসিসের কারেকশন টিসিএস এর মতো সুন্দরভাবে হয়নি। আমরা যদি উইপ্রোকে দেখি, উইপ্রো একইভাবে কারেকশন এখনো পর্যন্ত শেষ করেও করেনি, তবে হ্যাঁ উইপ্রোর কারেকশন অতীতকালে ভালোভাবে করা রয়েছে, যেটা বাকিদের নেই। সুতরাং এখানে মানে এদের সবার আর কিন্তু নিচের লেভেল বেশি নেই, উইপ্রোর নিচের লেভেল বেশি নেই, টিসিএস এর নিচের লেভেল বেশি নেই, ইনফোসিসের নিচের লেভেল বেশি নেই, কিন্তু এদের মধ্যে উইপ্রো তাড়াতাড়ি কামব্যাক করে বেরিয়ে চলে যাওয়ার ক্ষমতা রাখবে। কিন্তু এদের সবার মধ্যে একটা স্টক যেটা এই সপ্তাহে আমার দুর্দান্ত ভালো লাগছে, সেটা হচ্ছে টেক মাহিন্দ্রা। টেক মাহিন্দ্রার মান্থলি চার্টের আরএসআই খুব ভালো লাগছে এবং একটা উপরে যাওয়ার সম্ভাবনা তৈরি করছে। উইকলি চার্টে আরএসআই খুব ভালো লাগছে এবং উপরে যাওয়ার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত। টেক মাহিন্দ্রাকে যদি আমরা খুব সংক্ষেপে, এখন রয়েছে 1572, যদি 1540 1500 এই লেভেলেও স্টপ লস দিয়ে কিনে কাজ করতে পারি, তাহলে কিন্তু 1650, তারপরে 1750 এই লেভেল গুলো আমরা সহজে দেখতে পাই। আর যদি স্টপ লস হিট হয়ে যায় তো টুক করে বেরিয়ে চলে আসতে হবে, আবার নিচের থেকে যখন ঘুরবে তখন নিতে হবে। কিন্তু এই ছোট স্টপ লসে কিন্তু বড় একটা প্রফিট হওয়ার সম্ভাবনা এদের সবার মধ্যে টেক মাহিন্দ্রা দেখাচ্ছে। এবং আমি যতগুলো আইটি সেক্টরের স্টকের এখানে নাম দেখালাম, তার প্রত্যেকটার মধ্যে টেক মাহিন্দ্রাই আমার এই মুহূর্তে সব থেকে ভালো লাগছে। তবে আমার ভালো লাগছে, আমি কিনছি, আমি কাজ করব, আপনারা আপনাদের অর্থনৈতিক উপদেষ্টার সঙ্গে কথা বলে তবে শেয়ার বাজারে বিনিয়োগ করুন বা টেক মাহিন্দ্রায় ট্রেড করুন। তো যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শেয়ার বাজার থেকে প্রচুর প্রফিট করুন, এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। হর হর মহাদেব।